আপনার সুস্থতার থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি সুস্থ থাকলে একটা কেন, লক্ষ কোটি কথা বলতে পারবেন। আলী আহমেদ খান নিশ্চুপ। আবির রুম থেকে উচ্চস্বরে বলল, আম্মু আব্বুর জন্য খাবার পাঠাও। একটু পরে মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটল, একে একে সব নিয়ে আসছে। মালিহা খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর সাথে কথা বলছে। এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ শুধু মুচকি হাসলো। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। মালিহা খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উদ্দীপ্ত স্বরে বলল, নিন খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমেদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুঁচকালো। সে দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠছে। সঙ্গে আবির ভাই এখানে উপস্থিত। রান্না খারাপ হলে আজ খবরই আছে। আলী আহমেদ খান আর একটু খেয়ে হাসি মুখে বললেন, আজকে রান্নার স্বাদ অন্যরকম। এ রান্না তো তোমার না, কে করেছে এ রান্না? মালিহা খান চোখের ইশারায় মেঘকে দেখালো। আলী আহমেদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমেদ খানের থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আলী আহমেদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ। তা শুনে মেঘ লজ্জায় লাজুকলতার ন্যায় নুয়ে পড়ছে। আবিরের বৃহৎ আঁখি যুগল মেঘেতে স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে, এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপাদমস্তক পরখ করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল। আবিরের হৃদয় খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনের ভিতর কিসের একটা ভালো লাগা কাজ করছে। প্রতিনিয়ত মেঘের বিস্ময়কর কর্মকাণ্ডে আবির অভিভূত হয়ে যাচ্ছে। মেঘের দায়িত্ববোধ, চলাফেরাতে আমূল পরিবর্তন, আচরণ কথাবার্তাতেও আকাশ পাতাল পার্থক্য। ছটফটে অল্প বয়স্ক মেয়েটা কয়দিনই কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথায় পূর্ণ ম্যাচুরিটি, হুটহাট রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশীর প্রেমে পড়ছে। আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণের মেয়েটা দিনকে দিন বউয়ের ন্যায় আচরণ করছে। অষ্টাদশীর উষ্ণ আততায় আবিরের বক্ষ অনুষঙ্গে আন্দোলিত হয়। আলী আহমেদ খানের খাওয়া প্রায় শেষের দিকে। আবির গলা খাকারি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানভীর উঠেছে কিনা দেখে আয়, উঠলে বলিস রুমে আসতে। মেঘ আচ্ছা বলে চলে গেছে। এর মধ্যে মোজাম্মেল খান রুমে আসছে। ভোরবেলা একবার দরজা পর্যন্ত এসেছিল। বড় ভাই ভাবির রুম, তাই ভেতরে আসেনি। দরজার বাইরে থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গেছিল। মোজাম্মেল খান আসতেই আলী আহমেদ খান শান্ত স্বরে বললেন, আয় ভেতরে এসে বস। এরই মধ্যে তানভীর আসলো। খাবার শেষ হতেই মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে। তানভীর আবিরের পেছনে দাঁড়ানো। মালিহা খান আলী আহমেদ খানের পাশেই বসা। মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছেন। মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে। পরিবেশ কেমন স্তব্ধ। আলী আহমেদ খান হঠাৎই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, গতকাল রমনা পার্কে মহিলাকে দেখেছিলে তোমরা? আবির তানভীর দুইজনেই একসঙ্গে ওপর নিচ মাথা নাড়ালো। আবির মৃদু স্বরে বলল, জি। আলী আহমেদ খান ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন, উনি তোমাদের ফুপ্পি হয়, আমাদের একমাত্র বোন। আবির আর তানভীর দুইজনেই নিরুদ্বেগ। কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে মেঘু নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমেদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তানভীর আবির আগে ফুপ্পির দিক থেকে ফুপ্পির সব ঘটনা শুনেছে, আর আজ আলী আহমেদ খানের মুখ থেকে সব শুনেছে। তারা আগে থেকেই ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশনই দেখায়নি, আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। আলী আহমেদ খান সবশেষে একটা কথাই বলেছেন, এই খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনো দিনও ক্ষমা করব না। আবির ভারী কণ্ঠে শুধালো, 28 বছরেও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি? আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? আবিরের মুখে এমন কথা শুনে সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির এমন কথা বলার ছেলেই না।
আলী আহমেদ খান হেসে বললেন, তা কেন হবে? এখন তোমরাই আমার সব। তোমাদেরকে ঘিরেই আমার সব আশা, সব ভরসা। তাহলে এত বছর আগের ক্ষোভ এখনো কেন পুষে রেখেছেন? আর আমাদের কেনই বা বলছেন? সেই ক্ষোভ আমাদের মধ্যেও ঢুকাতে চাচ্ছেন? আলী আহমেদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখাতে নিজের আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুপি আছে, তা তোমাদের জানা দরকার, সেজন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে এই বাড়ির চৌখাট পেরোতেই না দেন, তবে আমাদের ফুপ্পি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কি কাজ? তানভীর সন্দিহান চোখে চেয়ে প্রশ্ন করল, ফুপি কি বাড়িতে আনা যায় না? সেটা সময় বলে দেবে। আরও কিছুক্ষণ চলল এই কথোপকথন। আবির বাবা চাচাকে ইচ্ছাকৃত খোঁচা দিয়ে কথা বলছে, যেন ওনাদের ভেতরের রাগ, ক্ষোভ সব কমে আসে। আবিররা ওনাদের সাপোর্ট করলে সেই রাগ কমার বদলে উল্টো বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আছড়ে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। রাকিবকে জানিয়ে দিয়েছে। সেই যে সকালের দিকে ঘুমিয়েছিল, সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে আগে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে আসছে। সারাদিন ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে গিয়েই দেখলো আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ পাশের চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে। আবির তা দেখে রীতিমতো ভিমড়ি খেলো। মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। আবির ধীর গতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসলো। আস্তে করে ডাকলো, আব্বু। আলী আহমেদ খান চোখ মেলে তাকালেন। সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়াও বন্ধ হয়ে গেছে। আবির ধীর স্থিরভাবে জিজ্ঞেস করলো, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ, ভালো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওষুধ? আলী আহমেদ খান মেঘের দিকে তাকিয়ে বললেন, আমার মাই খাইয়ে দিয়েছে। সারাদিন ধরে এখানে বসে আছে, রুমেই যাচ্ছে না। আবির কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচিউরিটি আমাকে প্রতিনিয়ত উন্মাদ করে তুলছে। এত ম্যাচিওর হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি। আমার উগ্র বদমেজাজি উশৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলছি? আলী আহমেদ খান চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ দু একবার আবিরের দিকে তাকিয়ে আবার পত্রিকা পড়া শুরু করলো। আবিরের শানিত দৃষ্টি যতবার নজরে পড়ছে, ততবারই মেঘের পড়া আটকে আসছে। ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভ্রুযুগল আরও কুচকে আসে। গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে। আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশীর শান্ত হৃদয় আচমকা শান্ত বাতাস বইতে শুরু করলো। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। সরাসরি চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেল। আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো। তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। মালিহা খান সাথে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে আসছে। মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন, তুই এখনো পত্রিকা পড়তেছিস? মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিহা খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন, অনেক পড়েছিস, এখন পত্রিকা রেখে একটু বাইরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি। কিছু হবে না। আলী আহমেদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন, আর পড়তে হবে না আম্মু, তুমি এখন রুমে যাও। বড় আব্বুর মুখের উপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না। তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপরে রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন। মেঘ ওনাদের পাশের সোফায় হেলান দিয়ে বসছে। হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন, তোর রান্না খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো। বড় আব্বুর অছিলাই আমার মেয়ে রান্না যে করেছে সেই অনেক। তুমি খেয়েছো? শুধু আমি কেন, তোর আব্বু, বড় আব্বু, কাকিয়া, আবির, তানভীর সহ সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আম্মুর কথা শুনে মেঘ চমকে ওঠে। সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভাবতেই মেঘের মন আনন্দে ভরে উঠছে। অকস্মাৎ মেঘের ভ্রু কুঁচকে আসে। মেঘ উতলা হয়ে শুধালো, আবির ভাইও টেস্ট করেছেন? হ্যাঁ, আবির সবার আগে টেস্ট করেছে। আবির ভাই না সারাদিন ঘুমাইছে, আমার রান্না এখনো
আমার রান্না কখন টেস্ট করলো? সকালে টেস্ট করে তারপর ঘুমাইতে গেছে। আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন। আকলিমা খান ঠোঁট বেঁকিয়ে মৃদু স্বরে বললেন, তোর রান্নার তারিফ করছিল। আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞেস করতেছিলাম, তাই বাধ্য হয়ে বলেছে খুব ভালো হয়েছে। মেঘ মৃদু হাসল। এর মধ্যে হালিমা খান বলে উঠলেন, তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবৎ তোরই প্রশংসা করছে। কম করে হলেও 15-20 বার বলেছে তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে, তোর নাকি বিয়ে দিতে হবে। মেঘ মনে মনে বিড়বিড় করে বলছে, বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে? ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতো, ওনার নজরে আমি পড়ি না। আকলিমা খান ওপরে ব্যালকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তোর নাকি বিয়ে দিয়ে দেবে। আবির উঠেছে দেখলাম, কফি খাবে কিনা কি করে দিব? হালিমা খান কিছু বলার আগে মেঘ বর্ষা থেকে উঠতে উঠতে বলল, আমি কফি নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। আকলিমা খান আর হালিমা খান দুইজনেই আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে আছেন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য। দুইজন নিষ্পলক তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজেই নিয়ে যাচ্ছে। কফি হাতে আবিরের রুমে ঢুকলো। আবির কোথাও নেই। টেবিলের ওপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ বোলালো। আবির কোথাও নেই। হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে। আবির চেয়ারে বসে রেলিংয়ে পা ঠেসে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ অনুচ্চ কণ্ঠে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছি। মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ মাত্রই আবির চোখ মেলল। অপাঙ্গে তাকালো মেঘের দিকে। মেঘ পুনরায় অচঞ্চল স্বরে প্রশ্ন করল, কফিটা এখানে নিয়ে আসবো? আবির ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? মেঘ এদিক সেদিক তাকিয়ে শানিত স্বরে জানালো, আমার আবার কি হবে? কিছু না হলে এত ম্যাচিওর ব্যবহার কেন করছিস? কাকে কি বোঝাতে চাচ্ছিস? মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল, আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি না কাকিয়া। আম্মু আপনার কফির কথা বলছিল, তাই আমি নিয়ে আসছি। মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে মেঘের ডান হাতের কবজিতে শক্ত করে ধরে। অকস্মাৎ কাণ্ডে মেঘ ভরকে গেছে। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখে পড়ে একজোড়া রক্তাভ আঁখি। সহসা মেঘ ঢোক গিলল। আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা। কি ভুল করেছে তাও বুঝতে পারছে না। চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, প্লিজ, হাতে ব্যথা লাগছে। হাত ছাড়ার বদলে আবির আরো শক্ত করে ধরে নিরেট কণ্ঠে বলল, কি কাজ আছে তোর? আবিরের রাগী স্বর বুঝতে পেরে মেঘ ধীর স্থির গতিতে বলল, বড় আব্বুর কাছে যাব। কোনো প্রয়োজন নেই। মানে? আব্বু যথেষ্ট সুস্থ আছেন, তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না। কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, কারণ আমি চাই না তুই আমার আব্বুর আম্মুর এত যত্ন নিস। আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো, আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদি ভাব দেখাতে হবে না। কফি আমি করে খেতে পারবো, কাউকে কফি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায়। হাতের ব্যথার থেকেও কয়েক গুণ বেশি ব্যথা বুকে করছে। আবিরের নিষ্ঠুরতা থেকে মেঘের মনের কোণ মেঘে ঢেকে গেছে। মেঘ করুণ স্বরে বলল, আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারবো না? ওনারা তো আমার বড় আব্বু, বড় আম্মু। আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই? আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে কটমট করতে করতে বলল, না, নেই, কোনো অধিকার নেই। মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসে। অকস্মাৎ দুর্বহ কণ্ঠে বলে ওঠে, আপনি বললেই হলো, আমি যত্ন নিবই। ছাড়ুন যা। হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আবির সহসা মেঘের হাতের কবজিতে টান দিতেই মেঘ আবিরের বুকের কাছে চলে আসে। আবির সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দার দেওয়ালের সঙ্গে চেপে ধরে। মেঘ স্থির হতে পারছে না, মাথা ঘুরছে। আবির আর এক হাতে মেঘের নামানো চিবুক ওপরে ওঠায়। আবির তখনও অগ্নিদৃষ্টিতেই তাকিয়ে আছে। কণ্ঠ 3 গুণ ভারী করে আবির বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি, তাহলে তুই খুব ভুল ভাবছিস। মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকেই প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। মেঘ তপ্ত স্বরে বলল, বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারবো না? এর একটা কারণ বলুন।
আবির গম্ভীর কণ্ঠে জানালো, আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব তার কারণ তোকে বলতে হবে? আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো। একা না পালে কয়েকজন নার্স নিয়োগ করব। তবুও তোকে যেন ওনাদের আশেপাশে সর্বাক্ষণ ঘুরঘুর করতে না দেখি। মেঘ আঁকপাচ না ভেবেই বলে উঠল, আমি কি আপনাদের খুব বিরক্ত করি? হ্যাঁ, অনেক বিরক্ত করিস। এই যে এখন করছিস। মেঘের চোখ টলমল করছে, হৃদয় খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ঠিক আছে, আজকের পর আমি আপনাদের কারোর জীবনে বিরক্তির কারণ হব না। আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল, বেশি বুঝলে এমনই হবে। মেঘ ছলছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে, চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে ধরেছে। মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয়, কিন্তু মেঘের এই ম্যাচিওর আচরণে আবির আতঙ্কে আছে। অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে, তখন আবির কি করবে? কিভাবে আটকাবে আব্বু চাচ্চুকে? মেঘ অবুঝের মতো বড় আব্বুর যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে সেভাবে নেবে না। হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে। আব্বু চাচ্চুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তার হয়নি। এজন্য আবির সর্বক্ষণ চায় মেঘ সবার চোখে পিচ্ছি থাকুক, মেঘের বাচ্চামিতে মেতে থাকুক এই বাড়ি। গোনাক্ষরেও কারোর চোখে যেন মেঘের ম্যাচুরিটি না পড়ে। আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে যা তা বলেছে। মেঘ কষ্ট পাবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুইজনেই কষ্ট পাবে। তখন সেই কষ্টের মাত্রা বর্তমানের থেকেও কয়েক গুণ বেশি হবে। আবির ব্যালকনিতে প্রায় 1.5-2 ঘন্টা বসে রইল। মেঘের আনা কফি টেবিলেই ঠান্ডা হয়েছে। ঘন্টা দুয়েক পর তানভীর এসে কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে। আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে মেঘের রুমে। রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়েছে। বারবার কানে বাজছে, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। বড় আব্বুর ওপর কোনো অধিকার নেই। মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি আসবে, আবিরকে নিজের মনের কথা বলবে, আবিরের অনুভূতি বুঝবে, তখনই আবির মেঘকে দূর দূর করে তাড়িয়ে দেয়। দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয় কিনা আবির আবার দূরত্ব বাড়িয়ে নিজের হাতেই সেখানে দেওয়াল তুলে দেয়। অষ্টাদশীর অবুঝ মনে আবিরের কর্মকাণ্ড ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাজছে। কয়েকবার রিং হওয়ার পর মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল দিচ্ছে। 2 দিন যাবৎ বন্যা কল দিয়েই যাচ্ছে, কিন্তু মেঘ রিসিভ করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো। কল রিসিভ হওয়া মাত্রই ওপাশ থেকে বন্যা বলে উঠল, কিরে, কি হয়েছে তোর? কোন দুনিয়ায় হারাইছিলি? মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হারাতে পারলে বোধহয় ভালো হতো। কেন, কি হয়েছে? কিছু না, বাদ দে। ইচ্ছে করেই বন্যাকে কিছু বলেনি। 2 দিন পর পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেই কনফিউশনে পড়ে যায়। সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেই না, আচরণ কিভাবে বুঝবে? বন্যা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, তোদের বাসায় কি সমস্যা রে? তোকে কে বলছে? তানভীর ভাই। মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না, তবে মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে। মনের ভেতরে কত কথা জমিয়ে রাখা সম্ভব? বন্যা মনোযোগের সহিত সব ঘটনা শুনেছে। এখানে বন্যার কিছুই বলার নেই, এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষাও নেই। ঘণ্টাখানেক 2 বান্ধবীর কথোপকথন চলেছে, তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। 2-3 দিন কেটে গেছে। মেঘ আর আগের মতো বড় আব্বু আম্মুর কাছে যায় না, ওনাদের সঙ্গে কথাও বলে না, ভুলেও আবিরের মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে, না হয় বই নিয়ে ব্যালকনিতে বসে থাকে। গুনে গুনে দিন কাটাচ্ছে। এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে, ওনাদের সঙ্গে কথা বলতে পারে না। এদিকে মিমাদির সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না, ফোন চাপতেও ভালো লাগে না। মন খারাপ থাকলে যেমন সব কিছুই অসহ্য লাগে, মেঘের অবস্থাও এখন তেমন। রাতের বেলা মোজাম্মেল খান বাসায় ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আব্বুর রুমের সামনে হাজির হলো।
অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। হালিমা খান মেঘের মলিন মুখ দেখে প্রশ্ন করলেন, কি হয়েছে তোর? মন খারাপ কেন? মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন। ভ্রুকুচকে প্রশ্ন করলেন, কি বলবা? কতদিন হয়ে গেছে আমরা নানু বাড়িতে যাই না, চলুন না নানু বাড়ি থেকে ঘুরে আসি। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই তো কখনো নানু বাড়ি যেতেই চাস না, আজ হঠাৎ নানু বাড়ি যেতে চাইছিস কেন? যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কিনা বলো। মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বলল, ভাইজান অসুস্থ, এ অবস্থায় আমি যেতে পারবো না। তুমি আর তোমার আব্বু বরং ঘুরে আসো, ফেরার সময় জানিও। তানবীর গিয়ে নিয়ে আসবে। হালিমা খান প্রশ্ন করলেন, কবে যাবি? কালকেই। ক্লাস আছে না? আছে, করব না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ক্লাস করতে হবে না, ওর যেহেতু যেতে ইচ্ছে করছে নিয়ে যাও। সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। আবিরের কড়া নিষেধের জন্য আলী আহমেদ খান অফিসে যেতে পারছেন না। আবির আর মোজাম্মেল খান একলাই সামলাচ্ছেন সব দিক। ইকবাল খান গতকাল ভোরবেলা সিলেট চলে গেছেন। খাবার টেবিলে বসে আবির, মোজাম্মেল খান, আলী আহমেদ খান খাবার সঙ্গে কোনো এক বিষয় নিয়ে আলোচনা করায় ব্যস্ত। মিমাদি নিজেদের মতো খাবার খাচ্ছে। তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে। খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শুধালেন, মেঘ খাবে না? মিম আস্তে করে বলল, আপু শাওয়ার নিচ্ছে, পরে খাবে বলল। আচ্ছা। আবিরও তেমন মনোযোগ দেয়নি। মেঘকে বকা দিলে সে 2-4 দিন রাগ হবে মানে ভোঁতা মেরে থাকে, এটা আবির খুব ভালো মতোই জানে। কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবে আবির মুখ বুজে সব সহ্য করছে। আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। তার কিছুক্ষণ পরেই মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। ভেজা চুল মাঝখানে সিঁথি করে দুপাশে 2টা ছোট ক্লিপ দিয়ে পেছনের চুল ছেড়ে রেখেছে। সঙ্গে পছন্দের একটা জামা পরেছে। খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মধ্যে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় বছরখানেক পর নানু বাড়িতে আসছে মেঘ। বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখে ঘুরতে চলে গেছে। হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে মেঘ নানা নানুর সঙ্গে গল্পগুজব করে 2 মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামাতো ভাই বোন মেঘকে পেয়েছে। খুশিতে আত্মহারা হয়ে গেছে। 2 বোন 3 ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট। মেঘ মামা বাড়িতে গেলে কাজিনদের ঈদ ঈদ লাগে। মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মুই সবার বড়, তারপর 2 মামা, সবার ছোট আর এক খালা। মেঘ বিকেলবেলা আম্মুর ফোন থেকে খালামণিকে কল দিয়ে ভাই বোনের সঙ্গে কথা বলেছে। খালামণিকে আসতে বলেছে। খালামণির 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী, এখন ইন্টারমিডিয়েটে পড়ছে। ছোট মেয়ে ক্লাস 6-এ পড়ে। ছেলেটার বয়স সবে 5 বছর। মেঘ যতবারই নানু বাড়ি আসে ততবারই খালামণিকেও আসতে হয়। সারাদিন হই হুল্লোড়ে থেকে মেঘ বাসার কথা প্রায় ভুলেই গেছে। এদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরেই বাসায় আসছে। গেটের বাইরে থেকে মেঘের ব্যালকনির দিকে তাকিয়েছে। মেঘের রুমের লাইট অফ দেখে আবিরের কপাল গোটায়। বাড়ির পরিবেশ বরাবরের মতোই ঠান্ডা। আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন। মালিহা খান আলী আহমেদ খানের কাছে বসে আছেন। মিম তার রুমে পড়ছে। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলী আহমেদ খানের রুমে গেল। আব্বুর রুম থেকে বেরিয়ে আসতেই আকলিমা খান শুধালেন, তোমাকে খেতে দিব? দাও। আকলিমা খান আবিরকে খেতে দিয়েছেন। আবিরের সাথে মিম আর আদিও কিছুক্ষণ পর খেতে বসছে। আবির আশেপাশে তাকাচ্ছে, বারবার ওপরে তাকাচ্ছে, মনে মনে মেঘকে খুঁজছে। সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না। আজ মেঘকে দেখার জন্যই অসময়ে খেতে এসেছে। মামুনিকেও দেখতে পাচ্ছে না, জিজ্ঞেস করতেও কেমন জানি লাগছে। আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠছে। মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে। মনের ভেতর কেমন জানি খুঁতখুত করছে। 2 কদম পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি। নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙে আদির ডাকে। আদি দরজা থেকে ডেকে জিজ্ঞেস করছে, আম্মু বলছে কি খাবে বলতে। আবির ঘুমের মধ্যেই বলছে, কাকি আর রান্না করতে হবে না, মামুনিকে বল যা খুশি রান্না করতে। তোমার মামুনি বাসে নেই। আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় গেছে? মেঘাপুর নানু বাড়ি গেছে। হ্যাঁ, না, মেঘাপুর গেছে।
আবির সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো। মেঘ বাসায় নেই, অথচ সে কিছুই জানে না। হাদি চলে যেতেই আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের ফোন বন্ধ। মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ আবির কিছুই টের পায়নি। ভাবতেই আবিরের বুক কাঁপছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে। বাধ্য হয়ে মামনিকে কল দিয়ে কথা বলেছে, মেঘের কথাও জিজ্ঞেস করেছে। মেঘ ভোরবেলা উঠেই কোথায় ফুল আনতে চলে গেছে। আবির মামনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে। তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল রাতে প্রায় 1টার দিকে বাসায় আসছে, সকালেও তাড়াতাড়ি করে চলে গেছিল। মা বোনের খবরই নেওয়া হয়নি। হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল, কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। কল রিসিভ করে শুধু বলেছিল পরে ফোন দিচ্ছি। পরে আর সময় হয়ে ওঠেনি। বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকেনি। তানভীর ঘুমাচ্ছে দেখে আবিরও আর ডাকেনি। আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে মেঘের রুমের দরজা ধাক্কা দিয়েছে। বিকেলের অল্প রোদে রুমের দেওয়ালগুলো আলোকিত হয়ে আছে। আবিরের চোখ পড়ে বিছানার দিকে। বিছানার উপর আবিরের দেওয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবির ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকায়। হঠাৎ আবিরের চোখ পড়ে টেবিলের উপর রাখা ফোনের দিকে। আবির এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল মেঘ ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে চলে গেছে। অভিমানী মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম, মিনহাজ, মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে। মেঘ যে নানা বাড়ি যাবে এটা বন্যাকেও বলেনি। 2 দিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল। তানভীর তখন বাইকে। বন্যার দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করলো। বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো, মেঘ কোথায় আছে? বনু নানি বাড়ি গেছে। কবে গেছে? 2 দিন হলো। আমার সঙ্গে তো ওই দিন রাতেই কথা হলো, বললো না তো? তোর বান্ধবী আমাকেও বলেনি, আমি পরের দিন শুনছি। মেঘের ফোন বন্ধ কেন? ফোন বাসায় রেখে চলে গেছে। কেন? আমি কি করে বলবো? কবে আসবে? জানি না। আপনি না ওর ভাই, জানেন না কেন? আমাকে না বলে আমি কিভাবে জানবো? আম্মুও জানে না। বনুর যেদিন ইচ্ছে হবে সেদিন আসবে। ও আচ্ছা, রাখি তাহলে। শোনো। জি। তোর হাতের কি অবস্থা? এখন কিছুটা ঠিক হয়েছে। ওষুধগুলো খাচ্ছ সময় মতো? জি। আপনি কেমন আছেন? তানভীর ভ্রু উঁচিয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? রাস্তায়, বাইকে। সরি, অসময়ে কল দিলাম। সমস্যা নেই, বলো। আর কিছু বলবো না, রাখি এখন। আচ্ছা, কি আর করা। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, মেঘের সঙ্গে কারোর যোগাযোগ নেই। তানভীর, আবির, মিমরা যখনই কল দেয় মেঘ আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও আবিরের কথা শুনলে মেঘ নিরুদ্দেশ হয়ে যায়। হালিমা খান সারা বাড়ি খুঁজেও মেঘকে পান না। 4-5 দিন হলো মেঘের খালামণি আসছে। নানু বাড়িতে মেঘকে নিয়ে মোট 9 জন কাজিন। তানভীর আসলে পরিপূর্ণ হতো। রাত 12টা-1টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায়। সকাল থেকে উঠে হই হুল্লোড়, খেলাধুলো, নানার সঙ্গে ঘোরাঘুরি, নানুর হাতের পিঠে খাওয়াতে ব্যস্ত থাকে। এই কয়েকদিনে মেঘের মন অনেকটাই হালকা হয়ে গেছে। হালিমা খানকে দিয়ে প্রতিদিনই মালিহা খানকে কল দিয়ে মেঘ বড় আব্বু আর আম্মুর খবর নেয়, কিন্তু নিজে কথা বলে না। এমনকি তানভীরের সঙ্গেও কথা বলে না। মেঘের সঙ্গে কথা না বলতে পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামনিকে কল দেয়, কিন্তু মেঘকে একবারও কাছে পায় না। আজ ইচ্ছে করেই আবির রাত 11টায় কল দিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। আবির প্রখরতপ্ত স্বরে ডাকলো, মেঘ। মেঘ নিশ্চুপ, কোনো কথা বলছে না। আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, কথা বলবি না? মেঘ ঢোক গেলে শান্ত স্বরে বলল, বলুন। কি করছিস? ঘুমাবো। রাতে খেয়েছিস? জি। বাসায় আসবি কবে? জানি না। ক্লাস মিস হচ্ছে না? হোক। তবুও আসবি না? না। বাসার মানুষদের মিস করিস না? না। আর কিছু বলবেন? কেন, বিরক্ত বোধ করছিস? মেঘ সশব্দে হেসে আসতে বলে বলল, না, হয়তো আমি কারোর বিরক্তির কারণ হচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে পারল না। মেঘ কল কেটে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল।
এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ। আবির কল দিলেই রাগ অভিমান সব মিলিয়ে যায়, অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। আবিরের মোলায়েম কোমল কণ্ঠস্বর অষ্টাদশীর অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হলো। এরপর থেকে প্রতিদিনই আবির রাত 11টার পরে মামুনের নাম্বারে কল দেয়। হালিমা খান 10টা থেকে 10টা 30 নাগাদ ঘুমিয়ে পড়েন। তারপর মেঘ আম্মুর ফোন দিয়ে গেম খেলে। আবিরের কল কাটার সাধ্য হয় না বলে বাধ্য হয়ে রিসিভ করে। প্রতিদিনই 2-1টা কথা বলে মেঘ কল কেটে দেয়। আজ শুক্রবার, গতরাতে মেঘের সঙ্গে কথা বলেই আবির ঘুমিয়েছে। 10টা বাজে, এখন আবির ঘুমাচ্ছে। মামুনের নাম্বার থেকে কল আসতেই আবির ঘুমের মধ্যে কল রিসিভ করলো। ঘুমন্ত অবস্থায় বলল, মামুনি। না, আমি মেঘ। ম্যাম বলুন। ঘুমোচ্ছেন? পরে কল দিব? বলুন, আমার ঘুম শেষ। মেঘ মলিন হেসে বলল, ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া কল ধরছে না। কেন, কোনো দরকার? নানুমণি ভাইয়াকে আসতে বলতেছে, আর আমরাও চলে যাব আজ। আচ্ছা, আমি তানভীরকে বলে দিব। একটা কথা। বলুন। আরেকটা কথা, আম্মু বলতেছিল ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য। মামুনি বলছে, তার মানে আপনি চান না আমি আসি? আপনার ইচ্ছা হলে, সুযোগ থাকলে আসবেন। আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না। রাখছি। আবির মুচকি এসে তাড়াতাড়ি উঠে তানভীরের রুমে ছুটে গেল। তানভীর সকালে খেয়ে আবার শুয়েছে। আবির তপ্তস্বরে ডাকলো, তানভীর ওঠ। আবিরের কণ্ঠস্বর শোনা মাত্র তানভীর হকচকিয়ে উঠল। গলা খাকারি দিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাইয়া? আবির মুচকি হেসে বলল, বউ কল দিয়েছে, তাকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হ। বাপরে বাপ, এত খুশি? বউটাকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি, তুই বুঝবি না। গো, ভন্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ। তানভীর রেডি হতে তো আম্মুকে কল দিয়েছে গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য। মেঘেদের নানু বাড়ির এদিকে রাস্তা করছে। গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না, যাওয়ার দিনে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে। এই জন্য তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে। আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর তানভীর ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। তানভীর হঠাৎই ডাকলো, ভাইয়া বল। একটা গান গায়। তোর মন চাইলে গা, আমায় বলছিস কেন? এই গানটা শুধু তোমার জন্য, তুমি রাজি থাকলে শুরু করবো। গাইবো? গা। তানভীর গলা খাকারি দিয়ে গাইতে শুরু করলো, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয়না চলে, তোর ছেড়ে চর বুকে ছাড়ে না, বাড়ছে তোকে ছাড়া না রে না। তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই, তবুও তানভীর গান বন্ধ করে দিয়েছে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ, দুপাশে সারি সারি গাছ। আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করলো, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয়না চলে, তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না। আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। অকস্মাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলেছে। বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমস্যারে গান ধরল। অনেকটা পথ দুই ভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানা বাড়ি পর্যন্ত চলে আসছে। বাইকের শব্দে মেঘসহ বাকি কাজিনরাও বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে। তানভীরকে দেখে মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো, ভাইয়া। আসছে এখন ঢং করতে। 7 দিনে একবারও ভেড়ার কথা মনে হয়নি, নিষ্ঠুর কোথাকার। মেঘ হেসে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তানভীর বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতর চলে গেছে। কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে আসছে তানভীর, সেগুলোই সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পেছন ফিরে দেখলো আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো।
আবির ভাইকে বলার পরও আসলো না। ভাবতেই মেঘের মন বিষণ্ণতায় চেয়ে গেছে। একটু সামনে এগোতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কেমন আছেন ম্যাম? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশীর হৃদয়কেও আন্দোলিত করেছে। মেঘা অকস্মাৎ পেছন ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি করা বেধক অবহেলা আবিরের চোখে মুখে লেপ্টে আছে। অষ্টাদশী নিষ্পলক চেয়ে থেকে খানিকক্ষণ পরখ করল আবিরকে। আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নিরেট কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ মেঘের বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনের এলোপাথারি চলাচলে আবিরের কাদম্বিনীর চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানু বাড়িতে বাধা দেওয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলে মামারা খালামণিরা নানা নানু আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে এ কয়দিন খেয়ে না খেয়ে ছোটাছুটি করেছে। আবির চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকলো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে মেঘের খালামণি আর দুই মামি নাস্তা নিয়ে আসছে। আবির তানভীরের পছন্দ মতো পিঠা আরও অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন। উনি ব্যাগ গোছানোতে ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর আবির আরও 2-3 কাজিন মিলে ঘুরতে গেছে। সবার নানু বাড়িতে অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তানভীর আশেপাশে ঘুরছে। ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্প গুজব করেছে। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আবিরদের উদ্দেশ্যে দুই মামি মিলে এলাহি আয়োজন করেছেন। অবশ্য তো আয়োজনের পেছনে মেঘেরই হাত। ছোটবেলা আবির মেঘের নানু বাড়িতে আসছিল কিনা তা মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন। নানু বাড়িতে আবির ভাইয়ের খাবার দাবারে যেন কোনো রকম ত্রুটি না থাকে, তাই মেঘ নিজে সব লিস্ট করে দিয়েছে। রান্নার তদারকি মেঘই করেছে। আবিরের পছন্দের তালিকায় যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে। সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও হয়েছে। সালাদ থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সেই সব সে করেছে। ওরা আসতে দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে। একবারের জন্য ওদের সামনে আসছে না। তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসেছে। তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকলো, ভাইয়া। কি? আবে কি বেশি খেয়ে ফেললো না তো আবার? আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের মুখে রহস্যময় হাসি। আবির ভ্রু গুটাতেই তানভীর বিড়বিড় করে বলল, আবির ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বেঁকিয়ে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মুচকি হেসে বলল, এভাবে আমায় না দেখে আমার বোনটাকে দেখলেও তো পারো। আবির গলা খাকারি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক তখন দেখবি, তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাবই না। তানভীর নিঃশব্দে হাসলো, সাথে আবিরও। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো। মেঘ আর হালিমা খানও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরাও মেঘেদের সঙ্গে কিছুটা এগিয়ে আসছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া আমি তোমার সাথে যাব। তানভীর সহসা জানালো, আমি তোকে নিতে পারবো না। কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আবু কি বলছিল মনে নাই? আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কেন? আমাকে নিয়ে চালালে কি হবে? তানভীর আকাশের পানে তাকিয়ে বলল, আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয়। তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে, সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ের সঙ্গে চা, আমি আব্বুকে নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবু আমি তোমার সাথেই যাব। তানভীর শক্ত কণ্ঠে বলল, বনু, বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলে সমস্যা নেই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বু মার্ডার করে ফেলবে। মেঘ ভ্রু কুচকে বলল, ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আমি তোকে দিচ্ছি, কিচ্ছু হবে না তোর। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তবুও তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমি বাড়িতে জায়গা দিবে না বোন। তুই কি চাস তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক?
মেঘ রাগে কটমট করে বলল, হয়েছে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। নিয়ে যাও আম্মুকে, আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল। হালিমা খান উঠতেই তানভীর বাইক স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কথাই বলেনি। ওরা কিছু দূর যেতেই আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসেছে। আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল। মেঘের রাগ অতি সহজে কমবে না, এটা আবির বেশ বুঝতে পারছে। মেঘের ছোট থেকেই এই স্বভাব, নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি মিমকেও না। আর যদি কারোর ওপর রাগ ওঠে তাহলে এত সহজে রাগ কমে না। কথা বললেও রাগে কটকট করতে করতেই বলে। বড় হয়েছে ঠিকই, তবে এখনো আগের স্বভাবই আছে। তানভীর ওর আম্মুকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোড়াজড়িতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে। রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠ আঙুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করলো। টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল, এখনো রাগ কমেনি তোর? কিসের রাগ? আমার কারোর ওপর কোনো রাগ নেই। তা তোর চোখেই ভাসছে। মেঘ চোখ তুলে তাকাতেই আবির মুচকি হাসলো, কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত। মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল, আপনি কি আমার বাসা পর্যন্ত নিয়ে যাবেন? যদি না নিয়ে যাই তাহলে কি করবি? বাস বা অন্য কিছু দিয়ে চলে যাব। সত্যি? সত্যি। তুই আমায় একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না, যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। আবির হঠাৎই 2 আঙুলে মেঘের থুতনি উঠালো। আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিউরে ওঠে, সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গুরুতর কণ্ঠে বলল, টাকা? মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নেত্র দৃষ্টি নিবদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মেঘের ভ্রুযুগল কুঁচকে আসে। এই একজোড়া চোখ মেঘকে কি যেন বলতে চাচ্ছে। চোখের ভাষা বোঝার সাধ্যি ছোট্ট অষ্টাদশীর নেই, তবে দৃষ্টির গভীরতা প্রখরতা বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায়ই খেয়াল করে। মেঘ তাকালে চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজও আবিরের দৃষ্টি প্রখর, অষ্টাদশীর আঁখি জোড়াও আবিরের চোখে নিবদ্ধ হয়ে আছে, পলক ফেলছে না কেউই। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ। দিনকে দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না, তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও 2 বার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এসবের কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবির ভাইয়ের স্পর্শ শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশীর হৃদয়ে 7 দিন যাবৎ জল করা তীব্র অনলকে মুহূর্তেই নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রতিটা কথা অষ্টাদশীর হৃদয়ে স্পর্শ করেছে। আবির কোনো বিষয়ে আপসেট, এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়ে পাননি, এটা খুব স্পষ্ট। তবে কি চেয়েছিলেন তিনি? কেনই বা পাননি? সেই ক্ষোভ কেন মেঘের উপর ছাড়েন? সব প্রশ্নের উত্তরই অজানা। আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞেস করবে, আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয়, জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না। তাই অষ্টাদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলোকে সেইখানেই চাপা দিয়ে দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায়, একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে।
তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবির রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর আবির আসছে, ভেজা চুল ঝেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পড়বেন না বাইকে বসছে। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানু বাড়ি থেকে ঘুরে আসার পর থেকেই মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না। মেয়েমাদের সঙ্গে আড্ডা, ছাদের গাছগুলোর যত্ন নেওয়া, ভার্সিটি, ক্লাস, বন্ধুদের সাথে গল্প, সব নিয়ে ব্যস্ত থাকে মেঘ। আবিরও নিজের কাজে ব্যস্ত। আলী আহমেদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজ আবিরই করে। তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন। তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথায় তেমন সাড়া দেয় না। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আবির আসলেই মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথায় মেঘের মাথায় সর্বক্ষণ ঘুরপাক খায়, আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘেদের সঙ্গে তামিম আর মিনহাজের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে। তামিম বন্যাকে আর কোনোদিন উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছুই বলে না, এসব বিষয়ে ইগনোর করে চলে। 2-3 দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে। দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা, বাড়ির মানুষ দেখলে কি ভাববে, এইসব ভেবে আবির কুল কিনারা পাচ্ছে না। এদিকে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর আবির আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখে হাসি দেখতে পারছে না। সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারে না। এক কাজ 2-3 করতে হয়। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিংয়ে যাবেন। মেঘকেও বলেছিল, কিন্তু মেঘ যাবে না বলেছে। মালিহা খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যাননি। আবির আজ 2টার দিকে অফিস থেকে বাসায় আসছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে উত্তর দিল, গেলেই বুঝবি। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে। আবির ভাই ছাদে যেতে বললেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আরই, তার কথায় ছাদে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু অবুঝ মনকে মানাতে পারল না। 10-15 মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটা চিরকুট লেখা, ওয়েলকাম। মেঘ কপাল কুঁচকে দরজা থেকে চিরকুটটা তুলে হাতে নিয়ে দরজা খুলতে আশ্চর্য বনে গেল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি, সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল। প্রতিটা চিরকুটেই লেখা, I'm sorry, Meg. Please forgive me. Sorry. I feel regret and guilt. এর মতো অসংখ্য বাক্যের চিরকুটের সম্পূর্ণ ছাদ, ছাদের গাছের ডাল, পাতা রঙিন হয়ে আছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটে লেখার লাইনগুলো পড়ছে। নিজের অজান্তেই অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটেছে। প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশী ছাদে হাঁটছে আর চিরকুট পড়ছে। সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে, আপনি মানুষটা অত্যাধিক রহস্যময়, কৌশলে যেমন কষ্ট দেয় পটু, তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরীকরণেও সক্ষম। মেঘ মুচকি হেসে বলল, তবে আপনার চড়ুইও কম না। আপনি সব সময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন, তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো,
কিন্তু সেটা আবির ভাইকে বোঝানো যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখল। এত কিছুর পরও মেয়েটার মুখে একটুও হাসি ফুটল না। ভাবতেই আবিরের মাথায় ব্যথা অনুভব হচ্ছে। তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবির কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটা চিরকুটও নেই, তার মানে মেঘ ছাদে আসছিল আর চিরকুট নিয়েও গিয়েছে। আবির তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবে আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে, মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতেই 9 বছর আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরেই বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ছে। আজ মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না। সামান্য উইশটুকুও কেউ করে না, তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির 12টার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমেদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করেন। এই জন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে, ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ হতে আবির গিয়ে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞেস করলেন। মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথা থেকে? পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধুয়ে দৌড়ে আসছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহদিবা। ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে। মেঘকে হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল। আবির উত্তর না দিয়ে তানভীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের ওপর পার্সেল রেখে কাছিয়ে আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পার্সেল কে পাঠিয়েছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। আমার পার্সেল দিন। কে পাঠিয়েছে না বললে পার্সেল দিব না। আজব তো, আমি জানি না কে পাঠাইছে। তাহলে পার্সেল দেখার দরকার নেই। বলেই আবির পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ আহম্মকের মতো চেয়ে আছে। মনে মনে বিড়বিড় করে বলল, নিজের সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দেবে না। এই কেমন মানুষ রে বাবা। আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে, হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে। মেঘ কী করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিনহাজ, তামিম, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠিয়েছে কিনা জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই কিছু জানে না। মিনহাজকে জিজ্ঞেস করায় মিনহাজ বলেছে, তোদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হইতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যেই কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজেই চিন্তায় পড়ে গেছে। তবে কে দিল পার্সেল? দুপুরের পর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেঘকে দিয়ে বলল, এটা পরে রেডি হয় না, তোকে নিয়ে বের হব। কেন? তানভীর মুচকি হেসে বলল, এমনি। মেঘও সঙ্গে সঙ্গে হাসলো। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলছে, সেই অনেক। মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে। তানভীর ড্রয়িং রুমেই বসেছিল। হালিমা খানকে বলে মেঘকে নিয়ে বের হচ্ছে। মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? হতে পারে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ার দিকে তাকিয়ে নীরবে ভেঙচি কাটল। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে। তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানভীর মুখে হাসি রেখে বলল, হ্যাপি বার্থডে বনু। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে দেখছে। কিছু ভাবার বা বলার আগে আচমকা কেউ মেঘের দুই চোখ চেপে ধরে। মেঘ সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করে উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়তেই মেঘ পেছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে।
বন্যাও জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে বেবি। মেঘ হেসে বলল, থ্যাংক ইউ বেবি। এবার মিনহাস, তামিম, মিষ্টিরা সমস্যারে বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘ। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে, বারবার তাকাচ্ছে তানভীরের দিকে। তানভীরের ঠোঁটে হাসি। মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করেছে, তাও আবার এত জাঁকজমকভাবে। সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে। মেঘ সেই সব গিফট টেবিলের ওপরে রেখে দৌড়ে গেল তানভীরের দিকে। কোমল দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল? তানভীর মৃদু স্বরে বলল, এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর, দেখবি। মেঘ তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। 2-3 মিনিট পর প্রায় 30 জনের মতো পথশিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে মেঘকে উইশ করলো। মেঘ নিজের চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি, পারবি না? মেঘের চোখ ছলছল করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। অকস্মাৎ ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারেনি। ফুপ্পি, আইরিনরা সবাই আসছে। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরেই কান্না করে দিয়েছে। প্রায় 10-15 মিনিট পর তানভীর শক্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ কাঁদবি? মেঘ চোখ মুছতে মুছতে তানভীরকে জিজ্ঞেস করলো, এত আয়োজন তুমি করেছো? তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল, আমারও তো সামর্থ্য এখনো হয়নি বনু, এসব ভাইয়া করেছে। মেঘের হাসি মিলিয়ে গেছে, আশেপাশে চোখ বুলায়। আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, উনি কোথায়? জানি না। উনি আসবেন না? বোধ হয় না। মেঘ এবার তপ্ত স্বরে বলল, কেন? তুই নাকি ভাইয়ের উপর রেগে আছিস, তাই? তাহলে এসব করেছেন কেন? তুই ভাইয়ের জন্মদিনে উইশ করেছিলি, তাই ভাইও তোর জন্মদিনে আয়োজন করেছে। মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখানে আসতে বলো। তানভীর পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল। আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসবো না। সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলেছে। হাত বাড়িয়ে তানভীরের থেকে ফোন নিয়ে মেঘ রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। এবার আপনি ভাবুন আসবেন কিনা। বলেই মেঘ কল কেটে দিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। বন্যা হাঁ হয়ে মেঘকে দেখছে। যে আবির ভাইকে মেঘ বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার উপর অধিকার দেখাচ্ছেন। মিনহাস, তামিম শুধু মুখ চাওয়াচাই করছে। তানভীরের সামনে মেঘকে আলাদাভাবে কিছু বলার সাহস নেই ওদের। মেঘ আইরিনের সঙ্গে গল্প করছে, বন্যাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবির আসছে, কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুকের ওপর সানগ্লাস ঝুলানো। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। আবিরকে দেখে মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। বন্যা, মিনহাস, তামিম হাঁ হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। মিষ্টিরা আবিরের গেট আপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে। ফুপ্পির থেকে শুরু করে আবির, তানভীর সহ যতজন পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হতেই আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্প্যারো। থ্যাংক ইউ। বক্স খুলতেই বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জলজল করছে ডায়মন্ডের আংটি। তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘের ভাবভঙ্গি দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করে বলল, আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না, তোর ফ্রেন্ডরা ভাববে জীবনে ডায়মন্ড দেখিসনি। তাড়াতাড়ি আংটিটা পর, আমাকে আংটি পরাতে বাধ্য করিস না। আমি আংটি পরালে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরকে দেখে আস্তে করে গলা খাকারি দিয়ে টেবিলের উপর বক্স রেখে আংটিটা নিয়ে নিজেই নিজের অনামিকা আঙ্গুলে ঢুকালো। নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পরেছে হাতে। মেঘ খুশিতে ফুপ্পি সহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিনাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে। দুজন দুজনের দিকে তাকাচ্ছে, কিছুই বলতে পারছে না, শুধু চোখে ইশারা দিচ্ছে। সবটা যে আবিরের পরিকল্পনা তা বোঝার ক্ষমতাও তাদের নেই। মেঘের জন্মদিনে ছোটোখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল আবির, কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তে বদলে গেছে।
বাসায় বসে সব পরিকল্পনা করেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে। তানভীরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিনহাজদের বলার জন্য এবং অবশ্যই যেন সবাই আসে। বন্যাও তানভীরের কথা মতো সবাইকে বলেছে। ফুপ্পিদের আবিরই জানিয়েছে। মিনহাজ তামিমকে নিজের অবস্থান বোঝানোর জন্য আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে। সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে। যেখানে মারপিটের কথায় কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে, সেখানে কিছু কৌশল খাটাতেই হয়।